হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। অরূপ, লাগছে খুব। অরূপ, ছেড়ে দাও। অরূপ, আমাকে আর মেরো না, তোমার সন্তান আমার গর্ভে। প্লিজ অরূপ, এতটা নির্দয় হয়েও না। কথাটা শেষ হতে না হতেই পেটের মধ্যে এক লাথি মেরে দিল। দিয়ে সেই মুহূর্তে সে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ফ্লোর রক্তে রঞ্জিত হয়ে গেল। অজ্ঞান হয়ে গেল আদ্রতা। অরূপ বাইরে যাওয়ার সাথে সাথেই নীল ও অর্পা দুজনের ঘরে এসে দেখে আদ্রতা অজ্ঞান হয়ে আছে। দুজন মিলে আদ্রতাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তাড়াতাড়ি ভর্তি করে নেয়। পরীক্ষা করে বুঝতে পারে যে সদ্য যে ভ্রূণটি এসেছিল তা আর নেই। আদ্রতা জ্ঞান ফিরলে সে হাসপাতালে ভর্তি। অর্পা জানায় যে তার অনাগত সন্তান আর নেই। আদ্রতা আর কান্না থামিয়ে রাখতে পারে না। এটা তার মায়ের চোট নয়, এটা প্রথম মা হওয়ার অনুভূতি হারানোর কান্না। আদ্রতা মনে মনে ভাবছে যে অনেক হয়েছে, আর না, এবার ওকে ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। আর কত থাকবো মানুষের বোঝা হয়ে? না আছে রূপ, না আছে বাবার টাকা। বাবা মা ভাইরা তো পরের ঘাড়ে ঘুচিয়ে দিয়ে বেঁচে গেছেন, তাদের উপর আর বোঝা হতে যাব না। অরূপ, হয়তো বেশি দিন আর আমাকে আর সহ্য করতে হবে না তোমায়, তবুও ভালোবাসি তোমায়। কেমন করে একবারও পারলো না আমাকে দেখতে আসতে? অরূপ, তোমাকে এমন লাগছে কেন? আজ আদ্রতাকে খুব মেরেছি, এত অত্যাচার নির্যাতন করেছি, তবুও সেরে যাচ্ছে না। আবার আজ বলে কি না আমার সন্তানের মা হতে যাচ্ছে, তাই পেটে একটা লাথি দিয়েছি। রক্তে ফ্লোর ভিজে যাচ্ছিল। আমি তোমার সঙ্গ নেওয়ার জন্য আমার চাহিদা মেটাতে এসেছি বলে হিয়ার সাথে বিছানায় গেল। আদ্রতা যখন হাসপাতালে ভর্তি, অরূপ তখন তার পিয়ের ভেতরে মনের চাহিদা মেটাচ্ছে। অতীত। আদ্রতা হারিয়ে গেল তার অতীতে। কলেজ থেকে সবেমাত্র বাড়ি ফিরল আদ্রতা। এসে জানতে পারলো আজ তার বিয়ে। আদ্রতা বাবা মা, দুই ভাই, দুই ভাবি, ছোট দুইটা বোন সহ একটা পরিবার। আদ্রতার ছোট বোন দুইটা খুব সুন্দর, কিন্তু ও খুব সুন্দর না, কালো। তাই বাবা মা বিয়ে দিয়ে পার করার চিন্তায় ব্যাকুল। তাই হঠাৎ করে বিয়ে ঠিক করেছে বড়লোকের এক ছেলের সাথে। বড়লোকের ঘর থেকে এসেছে, তাই বাকি দেখার প্রয়োজন পড়েনি, পার করে দিল। আদ্রতা সেদিন তার বাবা মাকে বলেছিল যে কোনোদিন আর আদ্রতাকে দেখতে পারবে না। কোনোদিন যায়নি ওই বাড়িতে। বিয়ে হয়ে চলে আসলো। রাতের বেলা অরূপ সোজা বলে দিল এমন একটা মেয়েকে তার বাড়ির কাজের মেয়ে রাখবে না। আদ্রতার অনাদরে দিন কাটছিল। প্রতিদিন চর থাপ্পড় খেতেই থাকে, মার খায়, তবুও তো অনাদরে অবহেলায় পড়েছিল। কিন্তু সেই দিন বার থেকে ড্রিঙ্কস করে এসে প্রথমবারের মতো মিলন ঘটে তাদের। সকালবেলা ঘুম থেকে উঠে অরূপ বেদম মারধর করে আদ্রতাকে। সেদিনও আদ্রতা কিছু বলে না। এভাবেই দিন চলে। কাল রাতে আদ্রতা জানতে পারে যে সে মা হতে চলেছে। সকালবেলা বলল, তারপর তো মারা শুরু করলো। অতীত শেষ। অরূপ নিজের দায়ের সাথে হাসপাতালে আদ্রতাকে দেখতে আসলো। আদ্রতা শুধু বলল, আপনি আমার সাথে কথা বলবেন না, কারণ আপনি আমার সন্তানের খুনি। আর বেশি দিন আমাকে সহ্য করতে হবে না, ডিভোর্স পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে যে আমার পড়াশোনা বন্ধ করেননি। চিন্তা করবেন না, কোনো দাবি করব না। অরূপের খুনি কথাটা গায়ে লাগলো। অরূপ কিছু না বলে চলে গেল। বাইরে বসে ভাবছে, সত্যি কি আমি খুনি? তাহলে সেই ছবিগুলো, আয়াসের কথাগুলো, সেগুলো কি ছিল? আমার চোখের দেখা কি ভুল ছিল? না আমি ভাবতে পারছি না আর এসব। আমি কি ভাবছি? আমি তো হিয়াকে ভালোবাসি, ওকে বিয়ে করব। তবুও কানে আদ্রতার বলা কথাগুলো বাজছে। আপনি চলে যান, আমি আপনার সাথে কথা বলবো না। আপনি আমার অনাগত সন্তানের খুনি। আমি কেন এসব ভাবছি? ও তো ভালো মেয়ে না, আমি এসব আর ভাববো না। আদ্রতা অর্পাকে বলল, অর্পা, আমি একটা কথা বলি তোমায়। বলো ভাবি, কি বলবে? আমার অনুমতি লাগবে না, বলো। উকিল চাচাকে ফোন করে আসতে বলো একটু, আমি তার সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখন ফোন করছি। অর্পা, তোমার ভাইয়াকে ভেতরে আসতে বলো, কথা বলবো। আর বাড়িতে গিয়ে আমার ঘরে একটা নীল রঙের ব্যাগ আছে, তা নিয়ে আসো। অর্পা ঠিক আছে বলে বেরিয়ে যায়। ভাইয়া, তোকে ভাবি ভেতরে ডাকছে। বলে অর্পা বাড়ির দিকে রওনা হলো। অরূপ বলল, যাচ্ছি। বলে ভেতরে গেল। আদ্রতা বলে ডাকলো, ও মিস্টার অরূপ, আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। আপনি হিয়াকে একটু আসতে বলেন।
আমি কথা বলবো, ওকে ডাকুন। কি বলছো? তোমার মতো একটা মেয়ের কথায় ওকে ডাকবো? আরে ডাকুন, আপনার ভালোর জন্য আসতে বলছি, আর আপনি গিয়ে নিয়ে আসুন। অরূপ কিছু না বলে চলে গেল। বাইরে বসে ভাবছে। হঠাৎ হিয়াকে কেন আসতে বলছে? এই মেয়ের মাথায় কি চলছে কে জানে। উকিল চাচা আসুন, আপনাকে দুটো কাজ করতে হবে। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি। মা, এমন কেন চাচ্ছ মা? পাগল তো নিজের ভালো বুঝে মা। না চাচা, তা হয় না। আমি আর যেমনই হই না কেন, এটা আমাকে করতেই হবে। আয়েশদার কাছে যা শুনেছি তারপর আর কিচ্ছু ভাবতে পারছি না। তবুও মা আরেকবার। চাচা, আপনি কিন্তু জানেন আদ্রতা যা বলে তাই করে। আমি কাগজগুলো সব এনেছি, নাও তুমি সিগনেচার করে দাও। আচ্ছা দেন, আমি করে দিচ্ছি। আমি কেন যাব বলো অরূপ? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও কিছুই বুঝতে পারছি না, কি চলছে ওর মাথায়। তাও গিয়ে শুনে দেখি। আচ্ছা চল। অর্পা এনেছে বলে দেখলো ব্যাগে সবকিছু ঠিক আছে কিনা। দেখলো সব ঠিক আছে। অর্পা, এই নাও চাবি। এটা বাবা মা ফিরলে দিও তাদের, আর যেন আমাকে ক্ষমা করে দেয় এটা বলে দিও। ভাবি, এটা কি ঠিক হবে? তুমি ভেবে দেখো আর একবার। এর মাঝে হিয়া অরূপ ভেতরে প্রবেশ করে। আর্দ্রতা বলে উঠল, স্বাগতম হিয়া। হিয়া মনে মনে ভাবছে। এর মনে কি চলছে? উকিল চাচা বলে, রূপ বাবা, এখানে একটা সাইন দাও। অরূপ কাগজ দেখে অবাক হয় যে ডিভোর্স পেপার। এটা কি হচ্ছে? আগে সুস্থ হও। মিস্টার অরূপ, আপনাকে আর চোখের সামনে দেখতে পারবো না। আপনাকে দেখলে আমার অনাগত সন্তানের কথা মনে হবে। আপনি খুনি, আপনি খুনি। অরূপ আর কিছু না বলে কাপা কাপা হাতে সাইন করে দেয়। এবার হিয়ার উদ্দেশ্য করে বলে, হিয়া, আর যাই করো আঁচলে বেঁধে রেখে দিও। উকিল আরেকটা কাগজ সাইন করে। অরূপ ও হিয়ার বিয়ের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয় আর্দ্রতা ও উকিল নিচেই। স্বাগতম অরূপ ও হিয়া দম্পতি। আর অরূপ, আপনাকে কোনো কালীকে সকাল সন্ধ্যা দেখতে হবে না। এখন তাড়াতাড়ি বের হন অরূপ সাহেব। হিয়া বাইরে এসে ভাবে, আদ্রতা কেন বারবার আসলে বেঁধে রাখার কথা বললো? আমি কিছু বুঝতে পারছি না। অরূপ ভাবছে। আদ্রতা এত সহজে সব সম্পত্তি ফিরিয়ে দিবে ভাবতে পারেনি। ডিভোর্স তো 3 মাস আগেই হয়ে গেছিল, আজ সব সম্পত্তি লিখে দিল। এই হিয়া আদ্রতা এত সহজে সব মেনে নিবে আমি কল্পনা করিনি। এইভাবেই হাসপাতালে বিয়ে দিবে? আমি ভাবতেও পারছি না। জানো অরূপ, মাঝে মাঝে মনে হয় আজ মনে হয় মিথ্যে বলেছে। আর যাই হোক, আদ্রতা খারাপ মেয়ে না। আমাদের ভেবে কাজ নেই, চল বাইরে যেতে হবে। ভাবি, এটা তুমি ঠিক করলে না। অর্পা বোন আমার, যে আমার নয় তাকে বেঁধে রাখবো কেমন করে? হয়তো বিধাতার ইচ্ছে এটাই। তারপর বাবা মা ছিল না, তুমি হুট করে এমন সিদ্ধান্ত নেবে? কোথায় যাবে তুমি এখন? আয়াজদা আসতেছে, আসুক আগে। বাবা মাকে এই চিঠিটা দিয়ে দিও, তবেই হবে। আয়াস্তার সাথে আমাকে মুখোমুখি হতে হবে। যাও তুমি, তোমার তো সমস্যা নীলকে কখনো কষ্ট দিও না। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। অরূপ, তুমিও একদিন বুঝতে পারবে, প্রকৃতি সব ফেরত দেয়। আমি না হয় এই কালো রূপ নিয়ে থাকি, ভালোবাসা যে এত কষ্ট থাকে তা জানতাম না। যার বিরহ বেদনা সব পুড়িয়ে করে দেয় নিঃস্ব। এই প্রকৃতি কি আজ আমার দুঃখে ব্যতীত? না হলে কেমন গোমট ভাব করে এসেছে এই বসুন্ধরা। আজ পৃথিবীতে আমি সম্পূর্ণ একা। আমার সংসার আজ স্বচ্ছ কাচের টুকরো হয়ে ভেঙে গেল ঝরঝর করে। আমি তো সব ছেড়ে দিয়েই দিতে চেয়েছিলাম, তবে কেন এমন হলো? কেন হারালাম আমার অনাগত সন্তানকে, যে আমার বেঁচে থাকার শক্তি হতো, আমার অনুপ্রেরণার অংশ হতো? কেন রে বাবু, তুই আমাকে ছেড়ে চলে গেলি? মা যেমন কষ্ট সহ্য করেছিল, তুইও একটুখানি করতিস, থেকে যেতে পারলি না? কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে যায়, বলে 2-1 দিনের মধ্যেই যেতে পারবো। সন্ধ্যাবেলায় আয়াসদা আসে। কেমন আছে জিজ্ঞেস করলে আমি উত্তর দিলাম, আয়াসদা আমার উপর প্রতিশোধ তাহলে নিয়ে নিলে। এসব কি বলছিস আদ্রতা? আমি কিসের প্রতিশোধ নেব? জানো আয়াসদা, মানুষের কাছে আমাকে খারাপ বানিয়ে দিলে। অরূপকে যে ছবিগুলো তুমি দেখিয়েছো তা তো ছিল তোমার বানানো। তুমি তো ফটোগ্রাফার। মিথ্যা বলছি কি আমি? না, তুই যেহেতু সব জেনে গেছিস তাহলে সব শোন তুই। তোর জন্য আমার মা এই পৃথিবীতে নেই। আমি তোকে খুব ভালোবাসতাম, সেজন্য তোর ভাইকে বলেছিলাম বিয়ের কথা। জানো তো আয়াজদা, যাকে ভালোবাসা যায় তাকে অপমান করা যায় না। তার অসম্মান তো ভালোবাসার অসম্মান। পৃথিবীতে সব ভালোবাসা পরিপূর্ণতা পায় না,
ত্যাগের মাঝে ভালোবাসা নিহিত। শোন, তোকে একদিন বলেছিলাম তোকে আমার চাই, কিন্তু তোর ভাই সেটা অন্য মানে বের করেছিল। তারপর আমাকে বেধড়ক মারধর করেছিল। সেদিন আমি বলেছিলাম, মনে আছে, তোকে সুখে থাকতে দিব না। বাস্তবেও তাই করলাম। হাসির কথা বললে কালো বর্ণের মানুষের আবার সুখ। সৃষ্টিতে যাদের সুখ নেই তার সুখ তুমি কিভাবে কেড়ে নিবে? তুমি কি জানো তোমার জন্য আমি প্রতিদিন কত মার সহ্য করেছি? কিন্তু তোমার জন্য আফসোস, শেষ পর্যন্ত আমার অনাগত সন্তানকে বাঁচতে দিলে না। অরূপ যেমন প্রত্যক্ষভাবে খুনি, তুমি কিন্তু পরোক্ষভাবে খুনি। পৈশাচিক আনন্দ পাচ্ছ, খুব খুশি তো? আমি কাঁদছি না, আমি তো আমার আল্লাহকে বিচার দিয়েছি। সেই প্রকৃতির মহাশক্তি মহান আল্লাহ তাআলা তোমাদের থেকে প্রতিশোধ নেবে। তুই যদি রাজি থাকিস তবে তোকে আমি বিয়ে করব। আবারও হাসির কথা বললে, আমি মরে যাব সেটাও শ্রেয়, তবুও তোমার মতো অমানুষকে বিয়ে? তুমি একটা খুনি। আমি খুনি নয়, আমি চাই তুই শুধু আমার সন্তানের মা হবি, অন্য কারো না। শাট আপ! একটা কথা বলবেন না? জানেন কালো মানুষরাও মানুষ, তাদের প্রাণ আছে, তাই বলে তারা কারোর উপর ভরসা করে না। তা কোথায় যাবি? আমার জন্য যেহেতু ঘর ভেঙেছি, চল আমার সাথে বিয়ে। যেহেতু করবি না, তোর রাত কাটাবি শুধু। শোনো আয়াস্তা, তুমি যে আমাকে এই কথাগুলো বললে তাতে পুরো নারী জাতির অপমান হলো। তুমিও কিন্তু নারীর গর্ভেই এসেছো। আমাকে অপমান করা তোমার মাকে অপমান করার শামিল। আর যাই করি নিজের চরিত্র খারাপ করব না। আর চিৎকার করে বলছি, মা, আমি তোমার কথা রাখতে পেরেছি মা। তোমার ছেলে আজ তার প্রতিশোধ পূর্ণ করেছে। তোমাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে, তার শাস্তি আমি তার বোনকে দিয়েছি। আচ্ছা আয়াস্তা, আমার তাতে কি অন্যায় ছিল? আমি আজ প্রথম শুনলাম এই কথা। ঠিক আছে, তোমার আরো শাস্তি দিতে হবে, আমাকে দাও। আমি আমার সন্তানের কাছে চলে যাব। মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। আমি মরলে সবাই শান্তি পাবে, সবাই। প্রথমে বাবা মা তাদের ঘর থেকে কালো আপড়টাকে বের করে বাঁচলো, তারপর শ্বশুর ঘরে শান্তি পেলাম না, ছেড়ে চলে এলাম। তারপর তোমার যদি শান্তি দেওয়ার থাকে দিতে পারো। ঠিক আছে, আমি চলে যাব অনেক দূরে, যেখানে কেউ খুঁজে পাবে না আমাকে। কেউ না, যাও তুমি এখন এখান থেকে। আমি কিন্তু সেটা চাই না, তোকে ভালোবাসি আমি, তোর ক্ষতি করতে চাইনি, মাকে দিয়ে শেষ কথা রাখতে। ও ফায়াস্তা, যাও এখন। আমার ভাই শুধু না, অরূপ তুমি, তোমরা সবাই খুনি। তোমাদের উপর প্রকৃতি প্রতিশোধ নিবে। আচ্ছা ঠিক আছে। মুচকি এসে উল্টো করে চলে গেল। আচ্ছা অরূপ, চলো গিয়ে দেখে আসি আদ্রতাকে। তোমার ইচ্ছেতেই হবে, তবে আজ নয়, কাল যাব। আমার ভালো লাগছে না, তুমি ঘুমাও। বলেই ছাদে চলে গেল। আমি বুঝতে পারছি অরূপ, একটু হলেও ওকে ভালোবেসে ফেলেছিলে। পবিত্র বন্ধনের জোর এটাই, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। আদ্রতাকে সরাতে চাইনি, আয়াজের ফাঁদ থেকে তোমাকে বাঁচাতে আমি বাধ্য হলাম। ছাদে আনমনে বসে আছে অরূপ। অরূপের কাছে মনে হচ্ছে যেন দামি কিছু হারিয়ে গেছে। আমি তো হিয়াকে ভালোবাসি, আদ্রতা আমার কাছে শুধু দায়িত্ব ছিল। আচ্ছা, আমি কি পালন করেছিলাম দায়িত্ব? কিন্তু ভাবতে পারছি না। এর মধ্যে অর্পা ও নীল দুজনে গান শুনতে শুনতে উপরে আসছে। অরূপ সেই গান শুনে আরো গভীরে ডুব দেয়। সবকিছুর শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে পড়ে, সেও ফিরে যায়। অরূপ ভেবে পায় না কেন এমন হলো। হাসপাতালে বেডে শুয়ে ভাবছে আদ্রতা। এখানে থাকা যাবে না আর, কারণ যে কোনো সময় আমার ক্ষতি হবে। আমি আর কাউকে আমার জন্য বিপদে ফেলতে চাই না। নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। রাতের বেলা রাস্তায় নেমে আসলাম। এবার কোথায় যাব জানি না, তবে গন্তব্য অজানা হোক। আজ পৃথিবীটাকে কাচের সংসার মনে হচ্ছে। আজ বড্ড বেশি মনে পড়ছে সেই গানগুলো। হেঁটে চলেছি অজানা গন্তব্যে। অদৃষ্ট কি রয়েছে, নিজের শহর ছেড়ে পাড়ি দিচ্ছি অজানা কোথাও। আচ্ছা, আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে এত ভেদাভেদ কেন? হয়তো তার এটাই ইচ্ছা। উফ, মাথায় এত ঘুরছে কেন আল্লাহ। সকালবেলা অরূপ ও হিয়া দুজনে হাসপাতালে গিয়ে দেখে যে আদ্রতা নেই। অরূপের ভয়ে তো সবাই তটস্থ, কেউ কোনো কথাই বলছে না। পেছনে থেকে আওয়াজ আসে, আপনাদের তো শান্তিতে থাকার কথা, ওকে খুঁজবেন না? একজন নার্স যে অরূপ, হিয়া, আয়াজ ও আদ্রতা কথোপকথন শুনেছিল। হিয়া বলে উঠল, অরূপ, ওকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে আয়াজও এসে চিৎকার করতে থাকে। তাড়াতাড়ি করে বলুন। শেষে হাসপাতালের মালিক এসে সব পরিষ্কার করে দেয়। আদ্রতার যাওয়ার ঘটনা। আদ্রতার জ্ঞান আসলে সে কিছু জিজ্ঞেস করে। আমার বাবুটা কোথায়? বাবু 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 বলতে সে চিৎকার করে কেঁদে ওঠে।
পাশের ঘর থেকে একটা ছোট্ট ছেলে এসে বলে, মা, কান্না করছো কেন? আমিও তো এভাবে কান্না করেছিলাম। আমাকে ছেড়ে আর যাবে না বলো মা? আদ্রতা কিছু বলছে না, চুপ করে আছে আর ভাবছে কোথায় এখন সে, কিভাবে এখানে আসলো। ঠিক সেই সময় একজন বৃদ্ধা ভেতরে এসে বলল, মা, এত রাতে একা কেন ঘুরছিলে? যদি বিপদ হতো? আপনি কে মা? আর এই বাচ্চাটা আমাকে কেন মা বলছে? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এখন বিশ্রাম করো, পরে বলবো। ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে। আর আদ্র মা অসুস্থ হয়ে পরে কথা বলবে। চলো দাদু ভাই। উনি চলে গেলেন, আবার অতীত আমার মুছে যেতে হবে। তবুও কষ্টগুলো মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট আসে। কষ্ট পাওয়া স্মৃতিগুলো চোখে ভাসে, বিষাক্ত ছবল মারে মনের ক্যানভাসে। তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে? অজানা পৃথিবীর নির্মম বাস্তবতায় এসে তীব্র খরতাপের সূর্য স্নানের বেলা শেষে ভালো মন্দের দ্বন্দ্ব ছন্দে আবেগে মিশে সরল মনটি ঠকেছে মানুষকে ভালোবেসে। পৃথিবীটা সুন্দর, সুন্দর তার আকাশ, মানুষগুলো জটিল, সরলতার নেই প্রকাশ। মিথ্যের আভিজাত্য বিন্দু থেকে বিকাশ, কষ্টগুলো আসবেই, করবে সরলতার সর্বনাশ। এই কষ্টগুলো পরিসমাপ্তি ঘটবে কি আদৌ? দিনের শেষ হয়ে এলো বুঝি বিষণ্ণতার কামড়। রোদেলা দিনের অনেক স্মৃতি ভাসে, কোনটা রঙিন কোনটা মলিন চাদরে মোড়ান, কোনটায় ছিটে ফোটা বৃষ্টির জল, কোনটা আঠার ভাঙা কাচের আলো। মনে পড়ে পা দোলানো অম্র কাকন। সত্যি বড় বিষণ্ণতা আজ চেপে ধরেছে সীমাহীন অন্ধকারে। কাঁদবার ইচ্ছেটুকু থাকলেও কাঁদতে পারি না, সব জল শুকিয়ে গেছে সে বেলায়। কবেকার প্রেমের নেশায় উন্মুখ হয়ে ডুব দিলাম, এই তো তার সমাপ্তি ঘটেছে। দিনের শেষে আমি বড় একা, শূন্য আকাশে একটি গাংচিলের মতো। ক্লান্ত হয়ে ফিরলেও বলার জায়গা নেই সে কথা। সবই ধোয়ার সফেদ, রংহীন ধূসর কুয়াশা, আশাহীন দ্বীপ শিখা চেয়ে রয়েছে। ক্লান্তির ঘুমে ঢলে পড়া আমার চোখের পাতায়। সত্যি কি ঘুম আসবে আমার চোখের পাতায়? ওর কি হবে এখন? বাবা মা তো চলে এসেছে। আমি কিছু জানি না, তবে আন্দাজ করতে পারছি যে মা কাণ্ড করবে। অরূপের বাবা চিঠি হাতে বসে আছে। চিঠিতে, প্রিয় বাবা, আমার সালাম নিবেন, শুধু বলবো ভালো থাকবেন, হিয়াকে মেনে নিবেন, আমাকে ভুলে যাবেন, আমাকে ভুলেও খুঁজবেন না। যে হারিয়ে যায় তাকে পাওয়া যায়, যে লুকিয়ে যায় তাকে পাওয়া অসম্ভব। মাকে দেখে রাখবেন, যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি তবে আসবো। এই কাচের সংসার থেকে মুক্তি নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। ইতি সবার অবহেলার কালো পেতনি। অরূপের বাবা শুধু বলল, চলো বেগম উপরে। অরূপ এবার বুঝতে পারলো বাবা খুব কষ্ট পেয়েছে। আচ্ছা, আমি কোথায় এসে পড়লাম? ছোট বাচ্চাটি মা ডাকছে, আমি কিছু ভেবে পাচ্ছি না। আর বাচ্চাটিরই বা বাবা মা কোথায়? কি হচ্ছে আমার সাথে? জীবন মৃত্যু সন্ধিক্ষণে আরো কত কি দেখতে হবে। আমি আর কতবার হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ব। জীবন কোথা হতে কোথায় নিয়ে যাবে একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানেন। আচ্ছা, ওরা কি আমার সব কথা মনে করবে, নাকি ঝরে যাওয়া বেলি ফুলের মতো ঝরে পড়ব? আজ সমাজের সুশীল মহলকে বলতে ইচ্ছে করে, আচ্ছা গায়ের রং কালো হলে তো আপনারা সবাই জ্বলে যান, কিন্তু যখন চুলে পাক ধরে তখন কেন কাঁদেন? কে দেবে এর উত্তর? দিবে না কেউ এর উত্তর। সমাজ যেখানে নেই মানবতা, যেখানে প্রতি পদে পদে কালো মানুষকে পড়তে হয় অপমানের মুখে। আচ্ছা, আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে কেন এমন হয়? আল্লাহ, তুমি সকল মানুষকে হেফাজত করো। আচ্ছা অরূপ, তোমাকে একটা সত্যি কথা বলি। কি বল? তুমি এই ঠান্ডায় ঘামে ভিজে যাচ্ছ কেন? কি হয়েছে বল? আচ্ছা অরূপ, তুমি যদি কখনো জানতে পারো তোমার প্রিয় মানুষের বিপদ, তাহলে তুমি কি করবে? অবশ্যই তাকে বাঁচানোর চেষ্টা করব। তার জন্য নিজে বিপদে পড়তেও পিছু পা হব না। জানো অরূপ, তোমাকে কেন বিয়ে করেছি, আর আদ্রতা কেন তোমাকে ডিভোর্স দিয়েছে? না, আমিও এটা বুঝতে পারছি না। সেদিন আদ্রতা তোমাকে ফোন দিয়েছিল সন্ধ্যায়, যেদিন তোমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি রিসিভ করেছিলাম। সেদিন যে আমাকে বলেছিল তোমার বিপদের কথা, যে তোমাকে কেউ মেরে ফেলতে চায়, কারণ তার উদ্দেশ্য আদ্রতাকে কষ্ট দেওয়া। আদ্রতা তার থেকে তোমাকে বাঁচাতে সেদিন রাতে পার্টিতে যায়। যে ছবিগুলো তোমাকে দেখানো হয় সেদিন, আমিও তার পিছু নেই সেদিন। আয়াজ আদ্রতাকে বললে, তোকে কোনোদিন শান্তিতে থাকতে দেবো না। আদ্রতা বলে, আমার জন্য তুমি আর কাউকে কষ্ট দিতে পারবে না। সেদিন আয়াজ বলে, দেখ কি হয়।
আদ্রতা বেরিয়ে আসলে আমি ওকে বলি কি হয়েছে। ও বলে, আমি চলে যাব, তুমি তোমার করে রেখো অরূপকে। আর অরূপের উদ্দেশ্যে বলে, আমার কষ্টগুলো আমারই থাক, বৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুক, ঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয়ে দিয়েই বের হোক। সকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুক, আর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই। এই কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ? চোখ দিয়ে ঝরা জলের মূল্য যে কত তা হয়তো বা কোনোদিন কল্পনাও করতে পারবে না। তাই আমিও চাই না এ নিয়ে ভেবে কারো মাথার উপর আবার পুরো আকাশটা ভেঙে পড়ুক, মেঘে ঢেকে চোখ দুটি অন্ধ হোক, সুখের নরম ছোঁয়ায় তোমার হৃদয়ে আবেগের ঝর্ণা বহুক, মুখে চাঁদের হাসিতে চারিদিকে আলোকিত হোক। আমি সব সময় তোমার হৃদয়ে আনন্দের বন্যা দেখতে চাই, যা ছড়িয়ে তোমার পুরো শরীরে ভালোবাসার ছোঁয়া লাগুক। পাখিদের গানে গানে মনটা আনন্দে ভরে উঠুক, হাসনা হেনার গন্ধে তোমার চারিপাশ সুবাসিত হোক, জ্যোৎস্না রাতের আলোতে চোখ দুটি পুলকিত হোক। আর দুনিয়ার যত হতাশা এসে আমাকে জাপটে ধরুক, নষ্ট লোকের মস্ত অপবাদ আমার উপরেই লাগুক, রাস্তার যত আবর্জনা এসে আমার শরীরে লাগুক। আমি চাই না এই আবরণ আমাকে ছড়িয়ে অন্য কারো শরীরে স্পর্শ করুক, ব্যাকটেরিয়া লেগে পচন ধরুক, গোধূলি লগনের অন্ধকারে আবহরণ চোখে পড়ুক। রংধনুর 7 রঙে তোমার হৃদয়ে ভালোবাসার রং লাগুক। তবুও তুমি সুখেই থাকো, সুখ নিয়েই ভাবো, কখনো কষ্টের জর্জরিত এই নষ্ট মনে হানা দিও না। আমার কষ্টগুলো আমারই থাক, বৃষ্টিগুলো সব আমার চোখ দিয়েই ঝরুক, ঝর্ণার জলগুলো আমার হৃদয় দিয়েই বের হোক, তবুও তোমার হৃদয়ে বিন্দু মাত্র কালো ছায়া স্পর্শ না করুক। কিন্তু আমি আয়াজের কথা শুনে আমার সন্তানকে খুন করলাম, সত্যি আমি খুনি? হ্যাঁ, আল্লাহ আমাকে শাস্তি দাও, আমার সন্তানকে হত্যা করেছি। আয়াজ, তোকে আমি ছাড়বো না, অনেক ক্ষতি হয়েছে আদ্রতা তোমার, যেখানে থেকো ভালো থেকো। আমি তোকে হারাতে চাইনি আদ্রতা, সত্যি ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু তোমার ভাই আমার পৃথিবীকে মেরে ফেললো। তবে কোথায় গেলে যাও? আজ প্রতিশোধ নেওয়া হলো মা। তোমার আরেকটা কথা পূরণ করা বাকি, আমি বিয়ে করব তোমার পছন্দের ঈশাকে। মা, ও মা, ঘুম ভেঙেছে তোমার? জানো মা, তোমার জন্য আমি না খেয়ে আছি, তুমি খাইয়ে দাও আমায়। আচ্ছা আসো, তোমার নাম কি বাবু? মা, তুমি আমার নাম জানো না? দাদু তাহলে ঠিক বলেছে, তোমার কিছুই মনে নেই। ও ঠিকই, আমার মনে নেই। আচ্ছা আমি তোমাকে বাবু বলবো, সোনা বাবু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ, যাই দাদু কি করছে দেখে আসি। আচ্ছা যাও। বলতেই দৌড়ে চলে গেল। আচ্ছা আমি ঠিক কোথায় কিছু ভাবতে পারছি না। আচ্ছা আবার কি ঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে? তুমি নেই, কোথাও তুমি নেই। গোধূলিতে হেঁটে মিশেছ অন্ধকারে, অথচ পাজর প্রকোষ্ঠে গভীর বেদনা ধ্বনিটির বারবার হয় প্রতিধ্বনি। ফিরে ফিরে আসে চেনা কণ্ঠস্বর, অনুভূতির ইন্ধনে কথা জলকেলি। তুমি নেই, অথচ দীর্ঘ আলাপচারিতায় স্মৃতির ঠোকাঠুকি, স্পর্শের আমেজে বুঝে থাকে চোখ নিরিবিলি নিশ্চুপ। তুমুল ঝড়ে বিধ্বস্ত বৃক্ষ বনস্থলী, ফার হয় আকাশ, কালো রাজহাঁস হাওয়ার তীব্র বিরোধে প্রতিকূলে আছড়ে পড়ে গাংচিল, বন্দরে ভেড়ে না জাহাজ। তুমি নেই, অথচ তুমি ঝড়ের পূর্বাভাস। আচ্ছা আজ শুনতেই হবে আমি এখানে কেন এলাম। আমি তো রাস্তার ধারে ছিলাম, মাথা ঘুরে উঠল, তারপর চোখ খুলে দেখি এখানে। কিছুক্ষণ পর মহিলাটি ভেতরে ট্রেতে কিছু খাবার নিয়ে আসলো। আমি তাকে বললাম আমি এখানে কেন, আর বাচ্চাটি কে? আচ্ছা মা, তুমি আগে খেয়ে নাও, তারপর বসে তুমি আমাকে মা বলতে পারো। খাওয়া শেষে সেই মহিলা বলতে শুরু করলো, জানো মা, অনেক সুখের সংসার ছিল আমার, একটা ঝড় এসে সব ভেঙে যায়। আমার সাজানো সংসার, 2 ছেলে 1 মেয়ে ও বৌমা সহ ছিল আমরা সাজানো সংসার। গত 2 বছর আগে আমরা সবাই পরিবার সহ গ্রামে যাই, কিন্তু হঠাৎ এক কাজে বড় ছেলে ও বৌমা দুজনে চলে আসে বাড়ি। নাতি আর নেওটা তাই থেকে গেল। ছোট ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ওর ফোন আসে। সিটি হাসপাতাল থেকে কে যেন আমার সন্তান দুটোকে মেরে ফেলেছে। আমি যেন দিশেহারা হয়ে পড়লাম। ছোট ছেলের নাতি সহ তাড়াতাড়ি ছুটে আসলাম। এসে দিয়ে আমার বাচ্চা দুটো শুয়ে আছে সাদা কাপড়ের মাঝে। আমি বিলাপ করে তো আর ঠিকই হবে না, তাই সেই থেকে লুকিয়ে কাঁদি। সাবি তো তিশানের সামনে তো নয়। জানো মা, সেই থেকে গ্রামে যায় না, কারণ
আরো আগে একবার স্বামী হারিয়েছি। জীবনে সবসময় দুঃখ আছে, আর আমাকে মা ডাকছে কেন? আমি সেটা বুঝতে পারছি না। মা জান ও সাবিতকে বাবা ডাকে, সবসময় সিনেমা দেখে পেকে গেছে। সাবিত কাল রাতে তোমাকে কোলে নিয়ে এসেছে, তাই তারপর তোমার চেহারার সাথে মিল আছে বড় বৌমার সাথে, তাই ছবিতে দেখে তোমার সাথে মিশিয়ে নিয়েছে। আপনি কত ভালো একজন মানুষ। আমার মা, সেও তো আমার মা। তিনি তো আমাকে আপদ মনে করে বিদায় করেছেন, আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন। এভাবে বলো না মা, তোমার মাও হয়তো কোনো কিছুর জন্য বাধ্য হয়েছে। একটা মেয়ে অন্য কিছুতে যতটা খারাপ হোক না কেন, কোনো মা হিসেবে খারাপ নয়। সত্যি কি তাই? তবে আমি কেন বাঁচাতে পারিনি আমার অনাগত সন্তানকে? কি বলছো তুমি? কি হয়েছিল তোমার সাথে, সব খুলে বলো। জানো তো মা, আল্লাহ তাআলা তো যা করেন সবার ভালোর জন্যই করেন। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে শুনুন আমার কাহিনী। যা ছিল স্বচ্ছ কাচের সংসার। তারপর একে একে সমস্ত ঘটনাবলী খুলে বলল। আদ্রতার জীবনে ঘটে যাওয়া কাছের সংসারের মতো ঝরঝর করে ঝরে পড়া ওই মহিলা ছাড়াও আরো একজন এই গল্পটা শুনেছিল, দরজার ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জানো মা, জীবন যুদ্ধ ঘোষণা করে জিততে হবে। আমার মতে তুমি হচ্ছ জয়ী, তোমাকে আমার সাথে থাকতে হবে। আমার একটা চাকরির দরকার। বেঁচে থাকার জন্য আমার সব থেকে বড় লড়াইয়ে একটা। আমি দেখিয়ে দেব কালো মেয়েরাও মানুষ। কালো মানুষেরা সমাজে হেলার জন্য নয়। আমি হতে চাই বেগম রোকেয়ার আদর্শের অনুসারী, হতে চাই কাজী নজরুল ইসলামের সেই দীপ্তিময়ী। আমি হতে চাই নবীনদের সহযাত্রী। শোনো মেয়ে, আমার অফিসে তোমার চাকরি হবে, কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে চাকরি অর্জন করে নিতে হবে। আমার ছেলেটা কিন্তু খুব কড়া ধাঁচের। ঠিক আছে মা, আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করতে চাই। এখন থেকে নিজের পৃথিবীটা নিজেই আল্লাহর ইচ্ছায় গড়তে চাই। আচ্ছা ঠিক আছে মা, অনেক গল্প করা হলো। তুমি যে অসুস্থ হও, তারপর সব হবে, আগে বিশ্রাম নাও। আচ্ছা মা, তিশানকে একটু পাঠিয়ে দেন। মা চলে গেল। আমি আবারও গভীর ভাবনায় পড়ে গেলাম। আমার জীবন এত জটিলতায় ভরা কেন? কে দেবে এর উত্তর? আল্লাহ হয়তো অদৃষ্টে ভালো কিছু রেখেছেন। আচ্ছা বাবু সোনা কি এখন গল্প শুনবে? না মা, বাবু সোনা এখন মাকে জড়িয়ে ধরিয়ে ঘুমাবে। তিশানের ঘুম পাচ্ছে। আচ্ছা তিশান সোনা আমার সাথে ঘুমাবে। তিশান আমাকে জড়িয়ে ধরে এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। আমিও ঘুমিয়েছি, কেউ ডাকেনি। রাতের খাবার খেয়ে আমি শুধু বিছানায় এসেছি। একটা ছবি দেওয়ালে রেখে কেমন যেন চেনা চেনা লাগছে। এই ছবিটি আদনানের মতো লাগছে। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? উত্তর দিবে কে? আদনান আসবে কেন? মা তো তার ছেলের নাম বলল সাবিত। খেতে যাওয়ার আগে তো এই ছবিটি ছিল না। তাহলে কে রাখলো? যাকে সে চিন্তা করে মাথা খারাপ করার প্রয়োজন নেই। ঘুমিয়ে পড়ি। হয়তো নতুন ভোরের আগমনে জীবন হবে সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো কেউ একজন ছিল। বারবার কি হচ্ছে? এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে হবে। ভালো লাগছে না। মাকে বলে আজ কাজে যোগ দেব। আমি যথেষ্ট সুস্থ এখন। নাস্তার টেবিলে সাবিত সহ সবাই নাস্তা করতে বসেছে। তখন মা সাবিতকে বলল, সাবিত, তোর অফিসে কি কোনো পোস্ট খালি আছে? আছে মা, আমার পিয়ের পদ খালি আছে। আগের পিয়ের বিয়ে হওয়ার পর থেকে পদশূন্য ঘোষণা আছে। কেন মা, তুমি তো অফিসের কাজে রিটায়ার্ড করার পর থেকে কথা বলো না? আদ্রতা মা, একটা চাকরির জন্য অসাধারণ প্রতিভা আছে মেয়েটার ভেতর। মা, হুট করে কি কাউকে চাকরি দেওয়া যায়? যত প্রতিভাই থাকুক না কেন। আমি কি একবারও বলেছি সেটা? ও ওর যোগ্যতা দিয়ে কাজ করবে। তাহলে ওকে পাঠিয়ে দিবে। অফিসে আজ পরীক্ষা নেওয়া হবে, আর যা রূপ তা দেখিয়ে তো কাউকে ভুলাতে পারবে না। আমি আর চুপ থাকতে পারলাম না, বলেই ফেললাম, আচ্ছা রূপ দিয়ে কি এর আগে যে পিয়ে ছিল তিনি আপনার মন ভুলিয়েছিল? তা কেন হবে? আর অন্যা আপু হয় আমার। তোমাকে তো দেখে আমার কেমন লাগছে। আরে মিস্টার, যেদিন আপনার চুলে পাক ধরবে সেদিন এই কালো চুলের জন্য কান্নাকাটি করা হবে। উফ, তোর কথা বলা বন্ধ কর। আমিও আজ ইন্টারভিউয়ে থাকবো। যা সাবিত, আমি আদ্রতা ও দাদুভাই একসাথে আসছি। গাড়ি যেন তুমি ড্রাইভ না করো। ড্রাইভার নিয়ে যাবে, বুঝতে পেরেছো?
ঠিক আছে যাও, আমি ড্রাইভার নিয়ে যাব। আমি উপরে গেলাম চেঞ্জ করতে, আর ভাবতে লাগলাম যে কালো বর্ণের মানুষের আবার অপমান বোধ। যাকগে, আমার কি মেরুদণ্ড বাঁকালে চলবে না। আমাকে লক্ষ্য করে প্রস্তুত হতে হবে সমগ্র কালো বর্ণের মানুষের হয়ে। আদ্রতা ইন্টারভিউ রুমের বাইরে বসে আছে। তাকে নিয়ে সবাই বিরূপ মন্তব্য করছে। তাদের কথা গায়ে মাখছে না আদ্রতা। ঠিক এমন সময় আদ্রতা জান্নাত আলো নামে কল করে। আদ্রতা উঠে দাঁড়িয়ে যায়। একজন বলে ফেলল, দেখতে ঠিক একেবারে আলোর মতো। বলে সবাই হাসিতে ফেটে পড়ল। আদ্রতা কিছু না বলে ভেতরে যাচ্ছে। আসতে পারি স্যার? ইয়েস কাম। এখানে বাংলা চলবে না, ইংরেজি ভাষার সাথে অ্যাক্টিভ হতে হবে। আমি দুঃখিত স্যার, আমি অপ্রয়োজনীয় ইংরেজি বলি না। তা বললে তো হবে না, এখানে ইংরেজিতে আমার সাথে কথা বলতে হবে। স্যার, আপনি কি বাংলায় মূর্খ? আপনি ইতিহাস জানেন না? ইতিহাসে সোনালী অধ্যায় খুললেই দেখতে পাবেন। মা গো, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এই স্লোগান দিয়ে বাংলার দামাল ছেলেরা সেদিন রক্ত দিয়ে আল্লাহর রহমতে অর্জিত করেছে আমার মায়ের ভাষা, যা আজ আন্তর্জাতিকভাবে মায়ের ভাষায় স্বীকৃত। তো মিস আদ্রিতা, এখানে আপনি কি পরীক্ষা দিতে এসেছেন? জি ম্যাম, অবশ্যই পরীক্ষা দিতে এসেছি। যাও তো এখান থেকে এক গ্লাস পানি নিয়ে আসো। বেয়ারা ম্যামের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা আদ্রিতা, তুমি এই অফিসে জব পেলে বাইরে কর্মীরা আন্দোলন গড়ে তুললো, তখন তুমি কি ভূমিকা নেবে? ম্যাম, সর্বপ্রথম স্যারের সাথে আলোচনা করে আন্দোলনকারীদের সাথে বসবো। তারপর তাদের দাবি শুনে তাদের দাবি স্যারের সাথে আলোচনা করার আশ্বাস দিয়ে তাদের বোঝাবো যে আন্দোলন করলে তাদের ক্ষতি প্লাস কোম্পানির রেপুটেশন নষ্ট। আচ্ছা, আমার প্রশ্ন শেষ। সাবিত, তোর প্রশ্ন থাকলে তুই করতে পারিস। আচ্ছা, এই যে এখানে 3টা পোশাক আছে, এর মধ্যে বর্তমান সময়ে কোনটি বেশি প্রচলন হবে? স্যার, এই যে হালকা ইউনিক সফট ডিজাইন শার্ট আছে, তা চলবে বেশি, কারণ শীতের সময় শেষ, হালকা গরম শুরু হয়েছে, তাই এটা বেশি চলবে। আচ্ছা, তুমি যাও, তোমার রেজাল্ট পৌঁছে যাবে। আমি তোকে বলেছিলাম যে ওর ভেতরে প্রতিভা আছে। তবে ভাষার ধরন ভালো না, তবে সিলেক্ট হয়েছে। বাইরে বের হয়ে বসে আছে আদ্রতা। এমন সময় সবাই তাকিয়ে আছে, যেন এলিয়েন দেখছে। আদ্রতা ইগনোর করলো, আর কারো কথা সে কানে নেবে না। জীবনে চলার পথে বাধাকে কাটিয়ে উঠতে হবে, ইনশাআল্লাহ সে পারবে। এর মধ্যে মা বেরিয়ে আসলেন, বললেন, চল আদ্রিতা, কাল থেকে তোমাকে কাজ করতে হবে। বাড়ি চলে আসলো আদ্রতা। বাবার একাকিত্ব কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। এভাবেই পুরো দিন কাটলো। সন্ধ্যাবেলায় একটা কালো শাড়ি পরে ড্রয়িং রুমে আসলো। সে দেখতে কালো, তবুও কালোতে যেন কালো কুমারী লাগছে। একজন দূর থেকে দাঁড়িয়ে নজর রাখছে। আদ্রতা মাকে বলল, মা, আজ রাতের খাবার আমি তৈরি করি। মা শুধু বলল, পারবে তো? পারবো বলে রান্নাঘরে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে কফি চাইলো সাবিত। আমি কফি করে দিলাম। টাকি মাছ দিয়ে লাউ, শুটকি ভর্তা, পাট শাকের ঝোল ও কিছু সালাদ তৈরি করে ফেললাম। রাতের বেলায় সবাইকে খেতে দিলাম। আমাকে বসতে বলেছিল, আমি বললাম পরে খাবো। মা শুধু বলল খুব সুস্বাদু হয়েছে, কিন্তু এই বেটা বজ্জাতের হাড্ডি চ্যাপা শুটকি একবার বলল না যে ভালো হয়েছে। কেমন হয়েছে, কেমন খেয়ে গট গট করে চলে গেল। আমার তাতে কি, আমিও খেয়ে নিলাম। খেয়েই উপরে চলে গেলাম। একটা পান চিবোতে চিবোতে বসে গুনগুন করে গান করছিলাম। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। এমন সময় মনে হলো দরজার ওপাশে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি কেউ নেই। আমার এমন কেন মনে হচ্ছে? ইস, সময়টা যে কবে আমার অনুকূলে আসবে। নিঃসঙ্গ জীবনে সময়কেও 1 সেকেন্ড ঘন্টার মতো মনে হয়। শুয়ে পড়লাম। বেশি কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নাস্তা তৈরি করলাম। তারপর গিয়ে গোসল করে অফিসের জন্য তৈরি হলাম। নিচে গিয়ে দেখি সবাই উঠে গিয়েছে। মা আমাকে খুব করে বকে দিল। আমি মুচকি হাসলাম।
হেসে বললাম আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। আর কেউ কিচ্ছু বলল না, সবাই নাস্তা করে নিল। আমি মাকে বলে বেরিয়ে গেলাম। যদিও গাড়ি নিয়ে যেতে বলেছিল, তবে আমি নেইনি। আধা ঘন্টা পরে অফিসে পৌঁছে গেলাম। স্যারের যাবতীয় ফাইল বুঝে নিলাম, তারপর কাজ শুরু করলাম। কিছুক্ষণ পর স্যার এসে গেলেন। আমার ডাক পড়লো। আমি গেলাম, তিনি আমার দিকে তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তিনি বললেন, এই কালো শাড়ি ছাড়া কি অন্য শাড়ি নেই? আমি বললাম আছে, তবে সেগুলি শরীরের রং কালোর সাথে যায় না, তাই স্যার কালো রংটাই পরি। ইস, মহান কাজ করেন। আমি যে খুন হয়ে যাচ্ছি তা দেখতে পান না? মহারানী ওনার ইচ্ছেতেই চলবে। স্যার কি বলছেন, স্পষ্ট করে বলুন। না কিছু না, যাও তোমার কাজে। আদ্রতা চলে গেল। আদ্রতা, তোমায় আরেকবার পেয়েছি, এবার আর হারাতে দেব না। আগেরবার হারিয়ে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। তোমার জন্য অপেক্ষা করলাম কত বসন্ত, তোমার জন্য অপেক্ষা করলাম কত নিশীথ, তোমার জন্য অপেক্ষা করলাম কত দিন, তোমার জন্য অপেক্ষা করলাম কত প্রহর। আর দূরে থাকতে দেব না। তোমার ইদ্যত শেষ হলে তোমাকে আমার আপন করে নেব। আচ্ছা আদ্রতা, তোমার কি আমাকে মনে আছে? ছোটবেলা তোমার চুল ধরে টেনে ফেলে দিতাম। তুমি ক্লাস 1, আমি 5-এ। তখন প্রতিদিন স্কুল ছুটির পর তুমি বসে থাকতে, কখন আমি তোমাকে চকলেট দেব। সব কি সেই ছোটবেলায় অপমানে ভুলে গেছো? সেদিন তো অনিচ্ছা সত্ত্বেও অপমান করতে বাধ্য হয়েছিলাম। ওই যে ভুল করে যাবে ভালোবেসেছিলাম, সেদিন যদি আয়াস তোমাকে জড়িয়ে না ধরতো, তবে আমি তোমাকে মারতাম না, তুমিও আমার থেকে দূরে যেতে না। এবার কেউ আমাদের আলাদা করতে পারবে না। আচ্ছা, আমার বলা কবিতাগুলো কি এখনো মনে পড়ে তোমার? এই রঙিন চুড়িগুলো রেখে দিও, হয়তো আমার স্মৃতি হয়ে থাকবে যেদিন আমি হারিয়ে যাব। আমার সাথে বোনা স্বপ্নগুলো নিজের মাঝেই রেখো। মনে করো সেদিন হারিয়ে আমি যাব, যেদিন এই বসন্তের কাটানোর সময় হয়ে রবে মধুময়, রবে অমলিন, স্মৃতিময় করে রেখো চিরদিন। হয়তো তোমার বন্ধু হয়ে নয়, পুরক হয়ে রব পাশে সবসময়। এই কবিতাটি কি মনে পড়ে? আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না, আদনান ও সাবিত দুজনেই কি এক, নাকি আলাদা আলাদা ব্যক্তিত্ব? কেন এমন ধোঁয়াশায় আছি আমি? ভালো লাগছে না। এই কাচের সংসারে কতদিন অভিনয় করব আর? জীবনের প্রথম ঝড় থেমে গেল, তারপর অনেক ঝড় উঠেছে, ঢেউ উঠেছে, ভাঙচুর হয়েছে, তবুও দাঁড়িয়ে আছি। আর ভেঙে পড়া যাবে না। এবার সমস্ত সমস্যার মুখোমুখি হতে হবে। অফিস থেকে ফিরে সবার জন্য রান্না করলাম। আমি খেয়ে মাকে বলে রুমে চলে আসলাম। হয়তো আজ ঘুম আসবে না, হয়তো স্মৃতি বিজড়িত আরেকটি নির্ঘুম রাত কাটবে। আচ্ছা, আয়েশ সাহেব ঠিক আছে? ওপার থেকে কি বলছে তা শোনা যায় না। আগে না হয় অন্য সব তথ্য দিত, এখন নতুন একজন এসেছে, খুব কাজের মনে হয়। সরি আজ স্যার, ওনাকে কেনা যাবে না। অন্য আব্বুকে তাড়াহুড়ো করে বিয়ে না করলে হতো। আচ্ছা, আমি যতটা জানতে পারি জানাবো, কারণ আমিও চাই এই কোম্পানির রেপুটেশন নষ্ট হোক। তো ওই কথাই রইল। ওপার থেকে কি বলছে তা শোনা যায় না। কথা শেষ হতেই আমি লুকিয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার ডাক পড়লো স্যারের কেবিনে। আসতে পারি স্যার? আসুন। আচ্ছা, আপনি এই ফাইলটি একটু ঠিক করে দেখেন, এটাতে গত 3 মাসের কয়েকটি ঝামেলার কথা বলা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে বলেই ফাইল নিয়ে আমার কেবিনে বসে পড়লাম। কাজটা শেষ করে স্যারের অনুমতি নিয়ে তার রুমে গেলাম। ফাইল দেখা শেষ এত তাড়াতাড়ি? জি স্যার, আর কয়েকটা কথা ছিল। বলেন, কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনার কি কোনো শত্রু আছে, বা আপনি কি জানেন যে কোন টেন্ডার আপনি পাবেন তবুও পান না? আছে, আয়াজ নামে এক ব্যক্তি। কিন্তু হঠাৎ এই কথাগুলো কেন উঠছে? কোনো সমস্যা আছে? স্যার, সামনের প্রজেক্ট আমি যাদের রাখবো তাদের দ্বারা কাজ পরিচালিত করব, তারপর ফলাফল দেখুন কি হয়। হঠাৎ করে তুমি এই কথা কেন বললে? এর ভেতরে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। জি স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আয়াজ নামের সেই ব্যক্তির ছবি দেখতে পারি? আচ্ছা, এই দেখো। বলে ছবি আমার দিকে এগিয়ে দিল। আমি ছবি দেখে অবাক হয়ে গেলাম। এই শয়তান কি আমার পিছু ছাড়ছে না? তবে সময় এসে গেছে ওকে চরম শিক্ষা দেওয়ার। স্যার, আমি এবার দেখি এই টিমের সাথে কাকে রাখা যায়। বলেই বেরিয়ে আসলাম। সত্যি বলেছে মা যে ওর ভিতরে একটা লুকানো প্রতিভা রয়েছে। আমি যা সন্দেহ করেছিলাম তাই ও 2 দিনের ভিতর ধরে ফেললো। দেখি ও কি করছে। বলেই সিসিটিভি ফুটেজ চেক করছি। ইস, চুলগুলো কি সুন্দর করে উড়াচ্ছে। অবাধ্য চুলগুলো বারবার ঠিক করছে, তবু উঠছে। আসলেই
কালো বর্ণের মানুষের চোখ প্রচুর পরিমাণে মায়া থাকে। একে কালো শাড়ি পরছে, তাতে যেন কালো পরি লাগছে। আমি যদি জীবনানন্দ হতাম, বলতাম 1000 বছর ধরে যে পথে গেছি আমি, সে পথে তো কাটাই ভরা সুখ দেখিনি আমি। এমন এক সুখ নিয়ে এলো আমার কালো কুমারী। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, চোখ তার অন্ধকার হরিণীর ন্যায়। কিন্তু না, আমি জীবনানন্দ নই, তাই দিতে পারলাম না কাব্যিকতা। এমন সময় মেয়েলি কণ্ঠ দিয়ে ঘোর গেল ভেঙে। আসবো স্যার? জি আসুন, বলুন কি জন্য এসেছেন? স্যার, আমি 4 জনের তালিকা দিলাম, আর টিফিন ক্যারিয়ারে দুপুরের খাবার আছে। সময় হয়ে গেছে, খেয়ে নেন। আচ্ছা, আমি খেয়ে নেব, যাও খেয়ে নাও। আচ্ছা, আয়াজ তাকে শাস্তি দেওয়া যায় কিভাবে? আইডিয়া পেয়েছি, তবে স্যারের সাথে কি আলোচনা করব? না থাক, কলম কামড়ে আবার গভীর চিন্তায় ব্যাকুল হয়ে গেলাম। আইডিয়াটা কাজে লাগাবো কেমন করে? লক্ষ্য যখন স্থির করেছি, পেছনে যাওয়া যাবে না। এই মেয়েটা এত কি চিন্তা করছে? দেখো চুলগুলো আবারও উঠছে। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। ও কি বুঝতে পারছে না? বিকেলে উফ, অফিসের কাজ কি বিরক্তিকর ব্যাপার। কিচ্ছু ভালো লাগছে না। অফিসের সময় শেষ, যাওয়ার জন্য প্রস্তুতি নেই বলেই সব কাজ শেষ করে সাবিতের কেবিনের সামনে দাঁড়িয়ে বললাম, স্যার আসবো? জি আসুন। কি হয়েছে? স্যার, অফিসের সময় শেষ, বাড়ি যাবেন না? যাও, রেডি হও, একসাথে ফিরবো বাড়ি। না স্যার, আমি যেতে পারবো, সমস্যা হবে না। যার জীবন জটিলতা দিয়ে ভর্তি, তার আবার বিপদ। আমি শুধু বলিনি, অর্ডার করেছি। যাও তাড়াতাড়ি আসো। এই মেয়েটা এমন কেন? ও কি আমায় চিনতে পারেনি? ও কি বুঝতে পারছেন আমি ওর চকলেট, যার হাত থেকে চকলেট না খেলে পেট ভরতো না? স্যার, আমার দিকে না তাকিয়ে সামনে তাকান। আমি অকালে মরতে চাই না। ইস, আমার বয়ে গেছে তোমার দিকে তাকাতে। আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পরে তারা বাড়ি এসে পৌঁছায়। দুজনে নেমে চলে যায়। আদ্রতা রান্না করে সবাইকে খাইয়ে ও খেয়ে নেয়। তারপর সে রুমে চলে যায়, গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। হয়তো আজও একটা নির্ঘুম রাত কাটবে। আমি বুঝতে পারছি যে আদনানি ওই সাবিত। আমি চিনতে ভুল করি না চকলেট, আর অবেলায় ঠকতে চাই না। সাবিত, তুমি সেই ছোটবেলায় ফুলচুরির ছবি এখনো রেখে দিয়েছ নিজের স্মৃতি করে। কেন এখনো লুকিয়ে রেখেছো সঙ্গোপনে? সত্যি কিছু স্মৃতি অমলিন, যার আকাঙ্ক্ষায় বাঁচার অনুপ্রেরণা জাগে। যাকগে, আমি সেটা ভেবে কি লাভ? আমি তো এখন প্রতিশোধের আগুনে দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। কিছু স্মৃতি না হয় স্মৃতির পাতায় পাতায় বিচরণ করুক। জানো তো চকলেট, তুমি যেদিন রাগ করে চলে এসেছিলে, সেদিন থেকে চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। পাছে লোকে যদি বলে খুব সুন্দর হয়েছে অঙ্কনটা, সেটা তো প্রথম তোমার মুখ থেকে শোনা হবে না। সেদিন থেকে কালো মেয়েটা আর সাদা কিছু শরীরে দেয়নি। পাছে লোকে যদি বলে খুব বাজে লাগছে, আমার যা কিছু শোনার অভ্যাস ছিল তা তো তোমার মুখ থেকে। ভাবনার জগৎ থেকে বের হতে হলো দরজায় কড়া নাড়তে। দরজা খুলে দেখি তিশান মা মা বলে জড়িয়ে ধরলো। সাবিতকে বলল, পাপা, আমি মায়ের কোলে ঘুমাবো। মা আজ আমাকে কবিতা বলবে, তাই না মা? হ্যাঁ কৃষ্ণ বাবু শোনা, আজ আমরা কবিতা খেলবো বলেই দরজা বন্ধ করে দিলাম। আচ্ছা, এই মেয়েটা এমন কেন? একটুখানি কথা বললে কি হয়? ও কি বোঝে না ওর বিরহ বেদনা আজও বয়ে ঘুরছি নিভৃতে, যা রয়েছে মনের অনন্তপুরে? আচ্ছা, ও এখন এতটাই বদলে গেছে, নিজের থেকে নিজেকেই লুকোতে চায়। আচ্ছা, ওর ঘাড়ের উপর একটা দাগ দেখা যায়। যদিও কালো ভালোবাসি, তো তাই তার জন্য সব দিক দেখতেই হয়। আচ্ছা, সেদিন হাসপাতাল থেকে যে বের হয়েছিল, সেদিন যদি আমি না দেখতাম তাহলে কি হতো? আমার কালো কুমারীকে তো আমি এক দেখায় চিনতে পেরেছিলাম। হাসপাতালে কোলে করে নিয়ে গেছি। ডাক্তার যখন বলে সুস্থ আছে, আমি আমার দেহে প্রাণ পেয়েছি, সঙ্গে নিয়ে চলে এসেছি আমার নীড়ে। ভুল করে জবে ছেড়ে চলে গেলে আমায় একা করে হরেক রঙের পেলাম তারে আমার আপন নীড়ে। আদ্রতা, তোমায় আর হারাতে দেব না। তোমাকে পেতে মরতে হয়েছে আমার বাবাকে, শুধু আয়াজ নয়, শাস্তি পেতে হবে তোমার ভাই আহানকেও। তুমি সেই প্রতিশোধ। আর মাত্র কয়েকটা দিন পর তুমি হবে আমার হৃদয় রাজ্যের রানী। পরের দিন অফিসে যেন তাণ্ডব চলছে। আদ্রতা চালাচ্ছে সেই তাণ্ডব। ম্যানেজার জানতে চাচ্ছে পরের প্রজেক্ট সম্পর্কে। যে পণ্যের মূল্য 500 টাকায় বিক্রি হয়, সেটা আদ্রতা 300 টাকায় শোনায়। কারণ এই টাকায় বিক্রি করলে আয়াজের লস হবে। এটা দিয়ে না হয় শুরু হোক। একটু পর আদ্রতার ডাক পড়ে সাবিতের কেবিনে। সাবিত বাইরের সব কথা শুনে নিয়েছে। আদ্রতা আসার পর সাবিত বলল, তুমিও যাচ্ছ, তবে ছদ্মবেশে?
আদ্রতা সাবিতের পাশে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো করে দিয়ে, মুখে মাস্ক পরে আছে যেন আয়াজ চিনতে না পারে। এই ডিলটায় আয়াজ চলে আসে, ও জিতে যায়। সাবিত কংগ্রেস জানিয়ে বেরিয়ে যায়। আদ্রতা মুচকি এসে বেরিয়ে আসে, মনে মনে বলে যে আজ আজ থেকে আমি তোমার রাতের ঘুম হারাম করে দিব। সবে কলির সন্ধ্যা বেলায় শুরু করলাম, একে একে শাস্তি দেব সবাইকে। অরূপকে শাস্তির প্রকৃতি দেবে, হয়তো বিস্ময় জ্বালায় দগ্ধ হবে প্রতিনিয়ত। রাতের বেলা খাবার টেবিলে মাকে বললাম, মা তোমার বয়স হয়ে যাচ্ছে, আর কত করবে, ছেলের বউ নিয়ে আসো, ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে। সাবিত বলল,